আজকের এই গভীর আলোচনায় সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও আমরা একটা খুব মজার আর কৌতূহলোদ্দীপক বিষয় নিয়ে চলে এসেছি। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের চারপাশের এই যে আধুনিক পৃথিবী, সেটার দিকে তাকালে কি মনে হয়? মনে হয় না যে আমরা একটা প্রচণ্ড কোলাহলপূর্ণ যুগে বাস করছি? চারিদিকে শুধু শব্দ আর শব্দ। একদম ঠিক বলেছেন। প্রচণ্ড একটা নয়েজ বা কোলাহল চারিদিকে, তাই না? সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের আড্ডা বা ধরুন কর্পোরেট মিটিং, সব জায়গায় সবাই কথা বলতে ব্যস্ত। সবাই যেন নিজের উপস্থিতি জাহির করতে চায়, নিজের মতামতটা সবচেয়ে জোরে প্রচার করতে চায়। সবাই চায় তাকে শোনা হোক। ঠিক। কিন্তু আজকের আলোচনার মূল উৎস হল এমন একটি অসাধারণ ভিডিও স্ক্রিপ্ট যার শিরোনাম হল নীরবতার শক্তি বা চুপ থাকাই কেন জীবনের বড় শক্তি। অত্যন্ত চমৎকার এবং সময়োপযোগী একটা সোর্স এটা। হ্যাঁ, আর আজকের এই গভীর বিশ্লেষণের মূল লক্ষ্য বা মিশন হল একটা বহুল প্রচলিত সামাজিক ভ্রান্ত ধারণাকে একেবারে গোড়া থেকে ভেঙে দেওয়া। ভ্রান্ত ধারণাটা নিয়ে কিন্তু আমাদের সবারই ভাবা উচিত। একদম। সমাজে প্রায়শই মনে করা হয় যে যারা একটু কম কথা বলে তারা হয়তো আত্মবিশ্বাসহীন বা বোকা অথবা কিছুটা ভীরু স্বভাবের। হ্যাঁ, এটা একটা সাধারণ মিথ। কিন্তু আজকের উৎসটি আমাদের খুব চমৎকারভাবে দেখাবে যে কিভাবে নীরবতা আসলে কোনো দুর্বলতা নয়, বরং মানুষের জীবনের অন্যতম বড় একটি মানসিক এবং ব্যবহারিক শক্তি। খুব সুন্দর একটা প্রেক্ষাপট তুলে ধরেছেন আপনি। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে জোরে কথা বলা বা আওয়াজ করাকেই ক্ষমতার সমার্থক বলে ধরে নেওয়া হয়। ঠিক তাই। এই যে একটা ট্রেন্ড তৈরি হয়েছে সমাজে, যে যত বেশি কথা বলতে পারে, তর্কে যে যত গলা চড়াতে পারে তাকেই তত বেশি যোগ্য বা স্মার্ট মনে করা হয়। হ্যাঁ, আমাদের সোর্সও ঠিক এই কথাটাই বলছে। কিন্তু আমাদের আজকের উৎসটি এই ধারণাকে সম্পূর্ণ উল্টে দেয়। এটি খুব যুক্তিবিজ্ঞভাবে প্রমাণ করে যে অতিরিক্ত কথা বলার চেয়ে একজন মানুষের কাজ এবং তার নীরব থাকার ক্ষমতাই তার আসল পরিচয় নির্ধারণ করে। চুপ থাকাটাও যে একটা কাজ, সেটাই অনেকে বোঝে না। ঠিক বলেছেন। চারপাশের এত কোলাহল আর উত্তেজনার মাঝেও নিজের ভেতরকার স্থিরতা বজায় রাখা, এটি আজকালকার দিনে সত্যি একটি বিরল এবং অত্যন্ত শক্তিশালী গুণ। ব্যাপারটা এমন নয় যে কথা বলা যাবে না, বরং কখন চুপ থাকতে হবে সেই শিল্পটা আয়ত্ত করাই হলো আসল কথা। একদম। চলুন বিষয়টিটা আরেকটু ভেঙে বলি। উৎসের একেবারে শুরুতেই আমাদের সমাজের একটা বড় ভুল ধারণার কথা তুলে ধরা হয়েছে। সোশ্যাল মিসকনসেপশন যেটা। হ্যাঁ, আমরা যদি দৈনন্দিন জীবনের দিকে তাকাই, ধরুন কোনো অফিসের মিটিং চলছে, সেখানে দেখা যায় একজন হয়তো টানা কথা বলেই যাচ্ছেন, অন্যের কথার মাঝখানে ঢুকে পড়ছেন। এটা তো খুব পরিচিত দৃশ্য, তাই না? আমাদের সমাজে এমন একটা অলিখিত নিয়ম তৈরি হয়ে গেছে যেখানে এই ধরনের আচরণকে বেশি কথা বলাকে আত্মবিশ্বাসের লক্ষণ হিসেবে দেখা হয়। অথচ এটা হয়তো আসলে তার ইনসিকিউরিটি। ঠিক। আর কেউ যদি ওই একই মিটিংয়ে চুপচাপ বসে মনোযোগ দিয়ে সবার কথা শোনে, তবে ধরে নেওয়া হয় তার হয়তো কোনো মতামত নেই বা সে ভয় পাচ্ছে, তাকে দুর্বল ভাবা হয়। একদম তাই। একদম তাই। কিন্তু উৎসটি বলছে যে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সবসময় কথা বলে পরিবেশ গরম রাখা কখনোই শক্তির লক্ষণ হতে পারে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ। আমরা যদি বিষয়টিকে একটু মানসিক এবং মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, তাহলে বুঝতে পারব প্রকৃত শক্তি আসলে কি। প্রকৃত শক্তিটা তাহলে কি দাঁড়াচ্ছে? পেশি শক্তি বা গলার জোর কখনোই আসল শক্তির পরিচয় দেয় না। সোর্সের আলোকে যদি বিশ্লেষণ করা যায়, তাহলে দেখা যাবে আসল শক্তি হল নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারা। ইমোশনাল কন্ট্রোল। একদম। চারপাশের মানুষ যখন উত্তেজিত হয়ে কথা বলছে বা তর্ক করছে, তখন নিজেকে শান্ত রাখাটা কি সহজ কাজ? একেবারেই না। এর জন্য প্রচণ্ড মানসিক জোর প্রয়োজন হয়। অপ্রয়োজনীয় বিতর্কে না জড়ানো এবং ঠিক সময়ে সঠিক কথাটি বলতে পারাই হলো আসল শক্তির পরিচয়। সমাজে যে ধারণাটা আছে যে নীরব মানুষ মানেই সে কিছু বোঝে না, এটা একটা বড় মিথ। হ্যাঁ, মানুষ ভাবে সে বোকা। কিন্তু নীরবতা মানুষকে বোকা বানিয়ে রাখে না, বরং নীরবতা মানুষকে গভীরভাবে ভাবতে শেখায়। পরিস্থিতি বিশ্লেষণ করার জন্য মস্তিষ্কে যে স্পেস বা জায়গা দরকার, নীরবতা ঠিক সেই জায়গাটাই তৈরি করে দেয়। এখানেই কিন্তু বিষয়টা সবচেয়ে দারুণ হয়ে ওঠে। সোর্সে খুব স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে যে নীরবতা কিভাবে নিছক একটা স্বভাব থেকে একটা শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়।
হাতিয়ার হিসাবে এর ব্যবহার। হ্যাঁ, সেখানে সুনির্দিষ্টভাবে ৩টি পয়েন্টের কথা বলা হয়েছে যা নীরবতাকে আমাদের প্রতিদিনের জীবনের শক্তিতে রূপান্তরিত করে। প্রথম পয়েন্টটা কি ছিল? প্রথম পয়েন্টটি হল মনোযোগ বৃদ্ধি বা ফোকাস। উৎস বলছে যখন আমরা কথা বলা কমিয়ে দিই তখন আমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। এটা খুব সত্যি কথা। আমরা অন্যদের কথা আরও ভালোভাবে শুনতে পারি এবং পরিস্থিতি গভীরভাবে বুঝতে পারি। এই যে শোনার ব্যাপারটা, এটা আজকাল কতটা বিরল হয়ে গেছে, তাই না? ভীষণ বিরল। এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। আমরা কি আসলেই শোনার জন্য শুনি, নাকি শুধু উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করি? বেশিরভাগ মানুষ তো শুধু উত্তর দেওয়ার জন্যে শোনে। ঠিক। খেয়াল করলে দেখা যাবে বেশিরভাগ সময় যখন একজন মানুষ কথা বলে তখন সামনের জন তার কথা শোনার চেয়ে নিজে এরপর কি বলবে সেটা মাথা দিয়ে সাজাতে ব্যস্ত থাকে। হ্যাঁ, মানে সে শুধু নিজের টার্নের জন্য ওয়েট করছে। একদম। কিন্তু যখন একজন মানুষ সচেতনভাবে কম কথা বলার সিদ্ধান্ত নেয় তখন তার মস্তিষ্ক তথ্য প্রক্রিয়াজাত করার জন্য অনেক বেশি সময় ও সুযোগ পায়। সে তখন অনেক ডিটেলস ধরতে পারে। হ্যাঁ, সে শুধু বক্তার মুখের কথাগুলো শোনে না, বরং তার শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ, কথার পেছনের আসল উদ্দেশ্য এবং চারপাশের পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারে, যাকে ডিপ লিসেনিং বলে। ঠিক বলেছেন। এই বাড়তি মনোযোগ বা ডিপ লিসেনিং তাকে যে কোনো পরিস্থিতিতে অন্যদের চেয়ে অনেক বড় একটা কৌশলগত সুবিধা এনে দেয়। অসাধারণ একটা পয়েন্ট। এরপর সোর্সের দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে আত্মনিয়ন্ত্রণ, সেলফ কন্ট্রোল। হ্যাঁ, এটি আমার কাছে ব্যক্তিগতভাবে খুব প্রাসঙ্গিক মনে হয়েছে। কারণ রাগের মাথায় মানুষ এমন অনেক কথা বলে ফেলে যা পরে চরম আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। এটা তো আমাদের সবার জীবনেই ঘটে। আমরা সবাই হয়তো জীবনে কখনো না কখনো এমন পরিস্থিতির শিকার হয়েছি যেখানে মনে হয়েছে, ইস, ওই কথাটা যদি তখন না বলতাম। হ্যাঁ, ওই মুহূর্তের ভুল কথাগুলো অনেক সম্পর্ক নষ্ট করে দেয়। ঠিক। কিন্তু উৎস বলছে যে মানুষ চুপ থাকতে পারে সে আসলে নিজের আবেগের লাগাম নিজের হাতে রাখতে পারে। মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে এই পয়েন্টে খুব চমৎকার। রাগ বা উত্তেজনার সময় আমাদের মস্তিষ্ক, বিশেষ করে আমাদের ব্রেইনের অ্যামিগডালা, খুব দ্রুত প্রতিক্রিয়া দেখাতে চায়। আচ্ছা, অ্যামিগডালা। হ্যাঁ, এটাকে অনেক সময় ফাইট অর ফ্লাইট রেসপন্স বলা হয়। তখন মুখ থেকে এমন সব শব্দ বেরিয়ে আসে যা হয়তো আমরা স্বাভাবিক অবস্থায় কখনোই বলতাম না। একদম হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যায় মানুষ। ব্যাপারটা হলো টুথপেস্টের মতো। টুথপেস্ট? হ্যাঁ, মানে একবার টিউব থেকে বেরিয়ে গেলে আর ভেতরে ঢোকানো যায় না। হ্যাঁ হ্যাঁ, একদম পারফেক্ট একটা উদাহরণ। সোর্স আমাদের মনে করিয়ে দিচ্ছে যে নীরবতা হলো এই আবেগ নিয়ন্ত্রণের সবচেয়ে বড় সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার, দারুণ শব্দ। চুপ থাকার মানে এই নয় যে কেউ কষ্ট পাচ্ছে না বা তার রাগ হচ্ছে না। এর মানে হলো সে তার অনুভূতির কাছে আত্মসমর্থন না করে তাকে নিয়ন্ত্রণ করার একটি সচেতন সিদ্ধান্ত নিয়েছে। নিজেকে আটকে রাখা? হ্যাঁ, এটি এক ধরনের মানসিক প্রতিরোধ ব্যবস্থা যা মানুষকে ভবিষ্যৎ অনুশোচনা থেকে রক্ষা করে। বুঝতে পেরেছি। আর তৃতীয় যে পয়েন্টটি সোর্সে আছে সেইটা নিয়ে আলোচনা করতে গেলে একটু মজাও লাগে। আচ্ছা, তৃতীয় পয়েন্টটি কি? সেটা হলো রহস্যময়তা ও গুরুত্ব বৃদ্ধি পাওয়া। ও হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। আমরা যদি আমাদের চারপাশের মানুষদের কথা একটু ভাবি, সব পরিবারেই বা বন্ধুদের আড্ডায় এমন একজন থাকে যে সারাদিন বকতেই থাকে। একদম, তাকে থামানোই যায় না। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপেও বিশাল বিশাল মেসেজ দেয়, কিন্তু তাদের কথার দাম কিন্তু ধীরে ধীরে কমে যায়। মানুষ আর সিরিয়াসলি নেয় না তাদের। ঠিক। মানুষ ধরে নেয় যে এ তো সবসময় বকেই যাচ্ছে, এর কথা এত মন দিয়ে শোনার কিছু নেই। অন্যদিকে যারা কম কথা বলে তারা নিজেদের চারপাশে এক ধরনের রহস্যময় আবরণ তৈরি করে। একটা অরা তৈরি হয় তাদের। হ্যাঁ, তারা যখন হঠাৎ করে কিছু বলে তখন চারপাশের সবাই খুব অবাক হয়ে এবং অনেক বেশি গুরুত্ব দিয়ে তাদের কথা শোনে। অর্থনীতিতে একটা খুব সাধারণ নিয়ম আছে। বাজারে কোনো জিনিসের যোগান বা সাপ্লাই বেড়ে গেলে তার দাম বা ভ্যালু কমে যায়। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। একদম। মানুষের কথার ক্ষেত্রেও ঠিক একই নিয়ম প্রযোজ্য। যে মানুষটি তার চিন্তার প্রতিটি স্তর, প্রতিটি ছোটখাটো অনুভূতি কথায় প্রকাশ করে দেয়, তার প্রতি অন্যদের আর কোনো কৌতূহল অবশিষ্ট থাকে না। সে খুব প্রেডিক্টেবল হয়ে যায়। ঠিক বলেছেন। তার নীরবতা অন্যদের মনে এক ধরনের শ্রদ্ধা মিশ্রিত দূরত্ব তৈরি করে। ফলে সে যখন অবশেষে মুখ খোলে তখন তার প্রতিটি শব্দ অনেক বেশি অর্থবহ এবং ওজনদার মনে হয়। তখন সবাই নড়ে চড়ে বসে। হ্যাঁ, সোর্স খুব সুন্দরভাবে এই বিষয়টিকে মানুষের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে গুরুত্ব বৃদ্ধির একটি কৌশল হিসেবে তুলে ধরেছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা দেখলাম নীরবতা কিভাবে কাজ করে,
কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় যা অনেকেই হয়তো ভাবছেন। কি প্রশ্ন সেটা? আজকালকার যুগে বিশেষ করে কর্পোরেট কালচারে বা ব্যবসার জগতে তো বলা হয় ভিজিবিলিটি ইজ কি। নিজেকে শোকেস করা, হ্যাঁ, মানে নিজেকে সব সময় সবার সামনে তুলে ধরতে হবে, আলোচনায় থাকতে হবে। কেউ যদি সব সময় চুপচাপ থাকে তাহলে তো মানুষ ভাববে সে কিছুই জানে না বা তার কোনো আইডিয়াই নেই। এটা একটা খুব কমন ভয় মানুষের। তাহলে এই ব্যালেন্সটা কিভাবে হবে? সফল মানুষদের জীবনে এর প্রভাব আসলে কতটা? খুব সুন্দর একটা পয়েন্ট তুলেছেন। এই জায়গাতেই কিন্তু সাধারণ মানুষ আর সফল মানুষের মধ্যে পার্থক্য তৈরি হয়। আচ্ছা, কিভাবে? সোর্সের তৃতীয় অংশে ঠিক এই বিষয়টি নিয়েই কথা বলা হয়েছে এবং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দর্শনের অবতারণা করা হয়েছে। দর্শনটি কি? দর্শনটি হল মানুষের সম্পদ অসীম নয়, আমাদের সময় সীমিত, আমাদের দৈহিক ও মানসিক শক্তি সীমিত এবং সবচেয়ে বড় কথা আমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতাও সীমিত। হ্যাঁ, এই তিনটি জিনিস তো আনলিমিটেড না। ঠিক, এই তিনটি জিনিস হল একজন মানুষের সবচেয়ে বড় মূলধন। এখন প্রশ্ন হল, ভিজিবিলিটি বা দৃশ্যমানতা কি শুধু জোরে কথা বললেই আসে? অনেকেই তো তাই মনে করে। কিন্তু সফল মানুষেরা জানেন যে সস্তা কথার মাধ্যমে যে ভিজিবিলিটি তৈরি হয় তা টেকসই নয়। সেটা খুব দ্রুত হারিয়ে যায়। হ্যাঁ, তারা এই সীমিত এবং মহামূল্যবান সম্পদগুলোকে কখনোই শুধুমাত্র কথার পেছনে বা নিজেকে প্রমাণ করার বৃথা চেষ্টায় ব্যয় করেন না। তারা তাহলে কোথায় ব্যয় করেন? তারা এই সম্পদগুলো সংরক্ষণ করেন এবং তা নিজেদের লক্ষ্য ও কাজের পেছনে বিনিয়োগ করেন। তাদের কাজের ফলাফলেই তাদের ভিজিবিলিটি এনে দেয়। সত্যি, এই দৃষ্টিভঙ্গিটা একেবারে জলের মতো পরিষ্কার করে দেয় ব্যাপারটা। কাজই তাদের হয়ে কথা বলে। একদম তাই। সোর্স এই সফল মানুষদের তিনটি প্রধান অভ্যেসের কথা খুব সুন্দর করে তুলে ধরেছে। অভ্যাসগুলো কি কি? 1 নম্বর হলো তারা কথা কম বলেন, 2 নম্বর হলো তারা চারপাশটা অনেক বেশি পর্যবেক্ষণ করেন এবং 3 নম্বর হলো তারা ধারাবাহিকভাবে কাজ করে যান। এই তিনটি পয়েন্ট একে অপরের সাথে যুক্ত। হ্যাঁ, এই যে ধারাবাহিকভাবে বা কনসিস্টেন্টলি কাজ করার বিষয়টা, এটাই কিন্তু তাদের সাধারণ মানুষ থেকে আলাদা করে দেয়। ঠিক। তারা মিটিংয়ে বসে বড় বড় বুলি আওড়ে প্রমাণ করতে চান না যে তারা কাজ করছেন, বরং তাদের নীরব কাজটাই শেষ পর্যন্ত তাদের হয়ে কথা বলে। ঠিক বলেছেন। এই যে পর্যবেক্ষণ করার ক্ষমতা, এটি কিন্তু সরাসরি নীরবতার সাথেই যুক্ত। কিভাবে? কেউ যদি ক্রমাগত নিজের ঢোল নিজেই পেটাতে থাকে বা অনবরত কথা বলতে থাকে, তবে তার পক্ষে চারপাশের পরিবেশ, মানুষের আচরণ বা নতুন কোনো সুযোগ নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা প্রায় অসম্ভব। সে তো নিজের কথাতেই ব্যস্ত। একদম। সফল মানুষেরা এই বিষয়টি খুব ভালোভাবে বোঝেন। তাই তারা নিজেদের পারিপার্শ্বিক অবস্থাকে পড়ার জন্য, বোঝার জন্য নীরবতাকে একটি স্ক্যানার হিসেবে ব্যবহার করেন। স্ক্যানার, দারুণ একটা উপমা। হ্যাঁ, চারপাশের পৃথিবীটা কিভাবে কাজ করছে, কোথায় সমস্যা আছে, কোথায় সুযোগ আছে, এগুলো তারা নীরবে স্ক্যান করেন। চারপাশটা রিড করেন আর কি। ঠিক। আর যখন তারা বুঝতে পারেন যে ঠিক কি করতে হবে, তখন তারা এক ফোঁটাও শব্দ ব্যয় না করে সরাসরি সেই কাজটি ধারাবাহিকভাবে করতে শুরু করেন। দারুণ। আচ্ছা, এতক্ষণ তো আমরা বাইরের দুনিয়ায় চুপ থাকাটা কিভাবে আমাদের সুবিধা দেয় তা নিয়ে আলোচনা করছিলাম। এক্সটার্নাল ওয়ার্ল্ডের কথা বলছিলাম। হ্যাঁ, কিভাবে এটি আমাদের অন্যদের চোখে শক্তিশালী করে বা কিভাবে আমাদের কাজকে সফল করে। কিন্তু এবার চলুন আলোচনার মোড় একটু বাইরের পৃথিবী থেকে ভেতরের পৃথিবীর দিকে ঘোরানো যাক। ইন্টারনাল ফোকাস। ঠিক। সোর্সের চতুর্থ অংশে নীরবতার অভ্যন্তরীণ মানসিক শক্তির কথা বলা হয়েছে। আচ্ছা। সোর্স বলছে নীরবতা শুধু কোনো বাহ্যিক আচরণ বা কর্পোরেট কৌশল নয়, এটি তার চেয়েও অনেক বড় কিছু। চারপাশের এই কোলাহল থেকে দূরে গেলে আমাদের মস্তিষ্কে বা মনের ভেতরে আসলে কি ঘটে? যদি আমরা এই বিষয়টিকে একটু গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখব আধুনিক জীবনের সবচেয়ে বড় সংকট হলো আমরা নিজেদের সাথে একা সময় কাটাতে ভুলে গেছি। একদম, নিজেদের সাথে সময় দেওয়াই হয় না। বাইরে এত আওয়াজ, এত ইনফরমেশন ওভারলোড যে মানুষটা নিজের ভেতরের আসল কণ্ঠস্বরটি আর শুনতে পায় না। সারাক্ষণ মাথায় কিছু না কিছু ঘুরছেই। সোর্স বলছে যখন একজন মানুষ চুপ থাকে, বাইরের পৃথিবীর সুইচটা কিছুক্ষণের জন্য অফ করে দেয়, তখনই সে কেবল নিজের ভেতরের কথাগুলো শুনতে পায়। নিজের ইনার ভয়েসটা। হ্যাঁ, নিজের জীবনের আসল লক্ষ্য কি, স্বপ্ন কি, জীবনের উদ্দেশ্য কি, এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে ভাবতে হলে বাইরের কোলাহল থেকে নিজেকে সরিয়ে আনা ভীষণ প্রয়োজন। কারণ নয়েজের মধ্যে তো ডিপ থিঙ্কিং সম্ভব না। একদম না।
নীরবতা হলো সেই আয়না যেখানে মানুষ নিজেকে সবচেয়ে স্পষ্টভাবে দেখতে পায়। এখানেই কিন্তু সবচেয়ে বড় আহা বা চমকে যাওয়ার মতো মুহূর্তটি লুকিয়ে আছে। কোন মুহূর্তটি? উৎস খুব চমৎকার একটি কথা বলেছে, পৃথিবীর বড় বড় আইডিয়া, যুগান্তকারী আবিষ্কার এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কখনোই শব্দের কোলাহলের মধ্যে বা হইচইয়ের মধ্যে জন্ম নেয় না। এটা 100% সত্যি কথা। আমরা যদি একটু ভেবে দেখি, খুব গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত কি আমরা কখনো ডিজে পার্টির মধ্যে বা বাজারের ভিড়ে নিতে পারি? একেবারেই অসম্ভব। পারি না। এগুলো জন্ম নেয় সম্পূর্ণ নীরবতার মাঝে। যখন মন শান্ত থাকে, চিন্তায় স্বচ্ছতা আসে, তখনই কেবল মস্তিষ্ক তার সর্বোচ্চ ক্ষমতায় কাজ করতে পারে। একদম নিখুঁত পর্যবেক্ষণ। মানব ইতিহাসের দিকে তাকালেই আমরা এই প্যাটার্নটা দেখতে পাব। কেমন প্যাটার্ন? বড় বড় দার্শনিক থেকে শুরু করে বিজ্ঞানী, লেখক বা শিল্পীরা সবাই তাদের সেরা কাজগুলো করেছেন নির্জনে, নীরবতায়। নিউটন বা আইনস্টাইনের কথাও তো আমরা জানি। ঠিক, নীরবতা মানুষের মন থেকে অপ্রয়োজনীয় জঞ্জাল বা মেন্টাল ক্ল্যাটার দূর করে দেয়। মেন্টাল ক্ল্যাটার বিষয়টা খুব ডিস্টার্বিং। হ্যাঁ, সারাদিনের হাজারো চিন্তা, কার সাথে কি তর্ক হলো, সোশ্যাল মিডিয়ায় কে কি বলল, এইসব হাবিজাবি চিন্তা থেকে মস্তিষ্ককে মুক্তি দেয় নীরবতা। একটা ক্লিন স্লেট তৈরি করে। একদম। এটি চিন্তাকে একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত করতে সাহায্য করে, যাকে আমরা ফোকাস বলি। বুঝতে পারছি। সোর্স আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছে যে কোলাহল বা বাইরের আওয়াজ হয়তো সাময়িক উত্তেজনা দিতে পারে, কিন্তু গভীরতম প্রজ্ঞা এবং দীর্ঘস্থায়ী সৃষ্টিশীলতার জন্ম হয় কেবল নীরবতার গর্ভেই। খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন। তাহলে এই নীরবতাকে আমরা দৈনন্দিন জীবনে ঠিক কিভাবে প্রয়োগ করব? হ্যাঁ, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটাও জানা দরকার। তত্ত্বের কথা তো অনেক হলো, কিন্তু বাস্তবে এর প্রয়োগ কি? সোর্সের পঞ্চম অংশে এই বিষয়টিকে বলা হয়েছে কৌশলগত নীরবতা বা স্ট্র্যাটেজিক সাইলেন্স। মানে সব জায়গায় বোকার মতো চুপ করে থাকা নয়। একদম তাই। এমন কিছু নির্দিষ্ট পরিস্থিতি আছে যেখানে চুপ থাকাটাই হলো সবচেয়ে শক্তিশালী ও বুদ্ধিমানের কাজ। সোর্সে কি স্পেসিফিক কোনো পরিস্থিতির কথা বলা হয়েছে? হ্যাঁ, সোর্সে এমন 3টি সুনির্দিষ্ট পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। প্রথমটি হলো যখন কেউ অকারণে অপমান করে। এটা খুব কমন। দ্বিতীয়টি হলো যখন অপ্রয়োজনীয় তর্ক শুরু হয়। আর তৃতীয়টি হলো যখন আবেগ খুব বেশি উত্তেজিত থাকে। এই 3টে সিচুয়েশনই খুব ট্রিকি। ধরুন ট্রাফিক জ্যামে বা অফিসের ডেস্কে কেউ হঠাৎ করে এসে কোনো কারণ ছাড়াই খারাপ ব্যবহার শুরু করল। আমাদের সাধারণ প্রবৃত্তি কি বলে? সাধারণ প্রবৃত্তি বলবে সাথে সাথে একটা কড়া জবাব দিয়ে দিতে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। এবং এই পরিস্থিতিগুলোর পেছনের কেন বা কারণটি বোঝা এখানে সবচেয়ে বেশি জরুরি। কেন সে খারাপ ব্যবহার করছে? হ্যাঁ, যখন কেউ অকারণে অপমান করে বা গায়ে পড়ে ঝগড়া করতে আসে, তখন তার মূল উদ্দেশ্যই থাকে অপরপক্ষের কাছ থেকে একটি নেতিবাচক প্রতিক্রিয়া বা রিয়াকশন আদায় করা। সে আপনাকে প্রভোগ করতে চাইছে। ঠিক, সে চায় আপনি রেগে যান, নিয়ন্ত্রণ হারান। সেই মুহূর্তে যদি আপনি পাল্টা উত্তর দেন, তবে অপমানকারীর উদ্দেশ্যই কিন্তু সফল হয়। মানে সে জিতে গেল। একদম, সে আপনার রিমোট কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেয়। রিমোট কন্ট্রোল, দারুণ বলেছেন। সেখানে চুপ থাকা মানে কোনোভাবেই হার মানা নয়, বরং সেই নীরবতা দিয়ে ওই অপমানের অসারতা প্রমাণ করা। আপনার নীরবতা তাকে বুঝিয়ে দেয় যে তার ওই সস্তা কথায় আপনি বিন্দুমাত্র বিচলিত নন। আপনি আপনার কন্ট্রোলেই আছেন। হ্যাঁ, একইভাবে অপ্রয়োজনীয় তর্কে জড়ালে কেবল নিজেদের মূল্যবান সময় ও শক্তির অপচয় হয়। সোর্স খুব স্পষ্টভাবে বলছে যে এই পরিস্থিতিগুলোতে চুপ থাকাটা কোনো দুর্বলতা তো নয়ই, বরং এটি হলো নিজের সম্মান, মর্যাদা এবং আত্মনিয়ন্ত্রণ বজায় রাখার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এটা প্রমাণ করে যে একজন মানুষ তার নিজের আচরণের নিয়ন্ত্রণ কখনোই অন্যের হাতে ছেড়ে দেয়নি। একদম ঠিক। এই যে আমরা প্রায় ভাবি কেউ একটা কথা বললে তার মুখের ওপর একটা জুৎসই জবাব দিয়ে দেওয়াই বুঝি আসল স্মার্টনেস। অনেকে এটাকে স্মার্টনেস মনে করে। স্মার্টনেস মানেই বুঝি সবসময় রেডি ওয়েট বা তাৎক্ষণিক উত্তর দেওয়া। কিন্তু সোর্স আমাদের সম্পূর্ণ ভিন্ন একটি স্মার্টনেসের সাথে পরিচয় করিয়ে দিল, যা অনেক বেশি পরিপক্ক এবং অনেক বেশি টেকসই। ঠিক তাই। পাল্টা আঘাত করাটা মানুষের খুব সাধারণ আদিম প্রবৃত্তি। এটা যে কেউ পারে। হ্যাঁ, এটার জন্য তো কোনো স্পেশাল স্কিল লাগে না। একদমই না। কিন্তু নিজের আঘাত করার বা কড়া জবাব দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও নিজেকে সংযত রাখা, পরিস্থিতির মূল্যায়ন করে সচেতনভাবে চুপ থাকার সিদ্ধান্ত নেওয়া, এটার জন্য অনেক উচ্চস্তরের মানসিক পরিপক্কতা প্রয়োজন হয়। এটা সবাই পারে না। সোর্স মূলত আমাদের এই উচ্চস্তরের পরিপক্কতা অর্জনের দিকেই নির্দেশ করছে।
এটি শেখাচ্ছে কিভাবে রিয়্যাক্ট না করে রেসপন্স করতে হয়। দারুণ একটা পয়েন্ট। আজকের এই দীর্ঘ ও গভীর বিশ্লেষণের পর আমরা যদি পুরো সোর্সের সারমর্ম টানি, তবে একটি বিষয় একেবারে পরিষ্কার হয়ে যায়। কি সেটা? চুপ থাকা কোনোভাবেই কোনো দুর্বলতা নয়। এটি একটি বিশাল শক্তি, এটি একটি গভীর জ্ঞান এবং একটি অসাধারণ পরিপক্কতার লক্ষণ। একদম। যারা নিজেদের কথা কমিয়ে কাজের পরিমাণ বাড়িয়ে দেন, তারা নীরবে এমন এক সফলতার শিখরে পৌঁছে যান যেখানে দাঁড়িয়ে নিজের যোগ্যতা প্রমাণের জন্য আর কোনো শব্দেরই প্রয়োজন পড়ে না। কাজই তখন সবচেয়ে বড় শব্দ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, শেষ পর্যন্ত এই পৃথিবী মানুষের বড় বড় কথা মনে রাখে না। পৃথিবী মনে রাখে মানুষের কাজকে এবং তার রেখে যাওয়া প্রভাবকে। এই তথ্যবহুল এবং প্রচণ্ড গতিশীল যুগে, যেখানে সবাই নিজেকে প্রকাশ করতে, নিজের মতামত জানাতে এবং প্রতিনিয়ত কথা বলতে ব্যস্ত, সেখানে শোনা এবং পর্যবেক্ষণ করা সত্যি একজন মানুষকে অন্যদের চেয়ে সম্পূর্ণ আলাদা করে তুলতে পারে। এটা একটা সুপার পাওয়ারের মতো। ঠিক। এই নীরবতা শুধু যে কর্মজীবনের সফলতার জন্য দরকার তা কিন্তু নয়, বরং ব্যক্তিগত শান্তি, সুসম্পর্ক বজায় রাখা এবং সার্বিক মানসিক স্বাস্থ্যের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। সত্যি, আজকের এই আলোচনা থেকে আমরা অনেক কিছু নতুন করে ভাবতে শিখলাম। আশা করি যারা আজকে আমাদের এই আলোচনার সাথে ছিলেন, তারা নীরবতার এই নতুন মাত্রাটি নিজেদের জীবনে প্রয়োগ করার কথা একবার হলেও ভেবে দেখবেন। অবশ্যই। একটা বিষয় খুব স্পষ্টভাবে বোঝা গেল যে নীরবতা শুধু শব্দহীনতা বা শূন্যতা নয়, নীরবতা হল বড় কোনো কাজের প্রস্তুতি। বিদায় নেওয়ার আগে আজকের এই পুরো আলোচনার উপর ভিত্তি করে একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই সবার জন্য। হ্যাঁ, নিশ্চয়ই। এটি হয়তো সোর্সের সরাসরি বলা নেই, কিন্তু সোর্সের মূল দর্শনের সাথেই গভীরভাবে যুক্ত। আমরা তো জানলাম যে নীরবতা এবং কাজই মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী ভাষা হতে পারে। কিন্তু বর্তমানে এই প্রতিদিনের কোলাহলে, সোশ্যাল মিডিয়ার স্ক্রোলিংয়ে বা চায়ের আড্ডায় আমরা যে সময়টা কাটাচ্ছি, তা ভবিষ্যতের কাছে আমাদের সম্পর্কে নীরবে কী গল্প বলে যাচ্ছে? খুব ডিপ একটা প্রশ্ন। আমাদের দৈনন্দিন জীবনের এই যে নীরবতাগুলো, এগুলো কি সত্যিই কোনো অর্থপূর্ণ সৃষ্টির প্রস্তুতি, নাকি তা শুধুই আমাদের শব্দের অভাব এবং মানসিক ক্লান্তির বহিঃপ্রকাশ? এটি এমন একটি গভীর প্রশ্ন যার উত্তর আমাদের সবারই নিজের ভেতরে খোঁজা উচিত। চমৎকার একটা প্রশ্ন দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই গভীর বিশ্লেষণে যুক্ত থাকার জন্য। কথা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে। ততদিনের জন্য একটু নীরব থাকুন, চারপাশে খেয়াল রাখুন এবং ভালো থাকুন।